জরিপগুলো নির্বাচনের আগে এটা সারা বিশ্বেও হয়েছে, বিভিন্ন সময় জরিপ হয় এবং সেই সব জরিপের নেপথ্যে অনেক কারণও থাকে। বাংলাদেশে কি সেরকমটাই হচ্ছে কি না, নাকি আপনি কি মনে করেন যে আসলে জরিপের অর্থায়নগুলো কারা দিচ্ছে, হঠাৎ হঠাৎ নতুন নতুন অনেক প্রতিষ্ঠান সামনে আসছে, কি উদ্দেশ্যে এই জরিপগুলো হচ্ছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি যদি আপনাকে একাডেমিকভাবে বলি, প্রথমত যে জরিপকারী সংস্থা, তাদের ক্রেডিবিলিটি আপনাকে দেখতে হবে। তারা কারা? তারা কি জরিপ করার জন্য তৈরি হয়েছে, নাকি তারা অতীতেও জরিপ করেছে? তাদের অতীতে কোনো রেকর্ড আছে কিনা, থাকলে সেগুলো কি, এটি একটি। দ্বিতীয় হচ্ছে তার স্যাম্পল সাইজ কি, সে কি সারা বাংলাদেশে করেছে, নাকি কোনো পকেটে করেছে, নাকি শহর অঞ্চলে করেছে, নাকি গ্রাম অঞ্চলে করেছে, কত মানুষের উপরে করেছে। তৃতীয় হচ্ছে কোশ্চেনিয়ার কি ছিল। দেখুন, আমরা সবাই জানি যে লিডিং কোশ্চেন কি করে করতে হয়, কাজেই তাকে কি প্রশ্ন করা হয়েছিল যে উত্তরদাতাকে। কেননা বাংলাদেশের মানুষের কাছ থেকে সৎ এবং সাহসী এবং সরাসরি বক্তব্য পাওয়া, তাও একটি জরিপের ভেতর দিয়ে, কঠিনতম কাজ। কারণ তার মনে একটা, তার মাথায় একটা, তিনি করবেন আর একটা, এরকম। আর যখন এটা রাজনৈতিক জরিপ হয়, বিশেষ করে নির্বাচনের আগে, তখন সে আমার মনে হয় না তার মাইন্ড শেয়ার করে। এটি ইন জেনারেল বললাম। আচ্ছা, গত কয়েক মাসে আমরা দেখেছি অনেক ধরনের জরিপ বেরোচ্ছে। আমরা কোথাও কোথাও দেখেছি যে জামাতি ইসলামীর প্রভাবটা জরিপগুলোতে অনেকটা প্রকাশিত হচ্ছে। এইটাতে তো সাংঘাতিকভাবে এই জরিপ তো মনে হচ্ছে যেন জামাতি জিতে যাবে। এই জরিপ দেখে প্রথমে আপনার মনে হতে পারে যে জামাতের কোনো অঙ্গ সংগঠন করলো কিনা, কেননা বিএনপির সাথে জামাতের ভোটের পার্সেন্টেজ এখানে 2%-এরও কম। এবং আমি দেখলাম কোনো কোনো দৈনিক যারা জামাত ঘনিষ্ঠ, সেখানে এই হেডলাইন চলে এসছে জরিপটা পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হওয়ার আগেই। কাজেই এটির পিছনে হয়তো এরকম আছে। তবে যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে, দেখুন, রাজনীতির মাঠ কিন্তু ঘূর্ণমান, মানে ঘুরতে থাকে, পরিবর্তিত হতে থাকে, বদলাতে থাকে। নতুন বাস্তবতা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। যেমন 5ই আগস্টের পরে আমরা যে রাজনৈতিক দলের প্রভাব প্রতিপত্তি দেখেছি প্রশাসন কিংবা সরকারে, তারা যেভাবে গত 20-30 বছরে তাদের রাজনৈতিক সংগঠন দাঁড় করিয়েছে, যেভাবে ক্যাম্পাসগুলোতে ভালো ফলাফল তারা পেয়েছে, তাতে কি ন্যাশনাল পর্যায়ে, এবং তারা যেহেতু দুটি জিনিস বিক্রি করে, বেহেশতের টিকিট এবং আপনার দুর্নীতিহীন শাসন, এতে মানুষ প্রভাবিত হচ্ছে কিনা, এটি একটি প্রশ্ন। আমি কিন্তু বুঝতে চাই যে এমনও হতে পারে অতীতের অনেক শাসন দেখে মানুষ বীতশ্রদ্ধ হয়েছে, দুর্নীতি দেখে বীতশ্রদ্ধ হয়েছে, ফ্যাসিজম দেখে হয়েছে, একনায়কতন্ত্র দেখে হয়েছে। যেহেতু এই দলটি কখনো ক্ষমতায় ছিল না এবং তাদের ওই রকম ট্র্যাক রেকর্ড নাই, ক্ষমতায় থাকলে হয়তো আপনি নৈতিক দুর্নীতির জায়গাটি নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলতে পারবো, আর্থিক দুর্নীতি ছাড়াও। কাজে এরকম একটি প্রভাব পারসেপশন জরিপগুলোর ভেতর দিয়ে বেরোচ্ছে। আমি বলি কেন, তাদের সর্বশেষ সবচেয়ে ভালো ফলাফলে তারা 18টি সিট পেয়েছিল, তখন তারা জোট ভিত্তিক নির্বাচন করেছিল। এখন তাদের কোনো কোনো ফলাফলে দেখতে পাচ্ছি যে তারা আজকে তো মানে সাংঘাতিকভাবে 30%-এর উপরে, কখনো দেখেছি 22%, কখনো 19%, এরকম। তো আমি ওই বিশেষ দলটির কথা বলছি, এটি নজর দেওয়ার বিষয় রয়েছে। বিএনপির ব্যাপারে বক্তব্য হচ্ছে যে তাদের রাজনীতি কি মানুষ প্রশ্ন করছে কিনা। তাদের সাংগঠনিক বিস্তার রয়েছে, কিন্তু সেই সাংগঠনিক বিস্তারের চেহারাটি কেমন, সেই সাংগঠনিক বিস্তার কি অনেকটা চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, অরাজনীতি কিনা, এই প্রশ্ন তাদেরকে আরেকটা জিনিস হচ্ছে, আপনার কি মনে হয় যে বিএনপি তো এখানে ব্যবস্থা নিচ্ছে, আমরা দেখেছি অনেককে বহিষ্কার করেছে? আমি মনে করি এইসব ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। ঘটনা যেভাবে ঘটছে, দেখুন, তার 1%ও গণমাধ্যমে আসে না, আর ওই 1%-এর আরও 1%-এর উপরে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে পার্সেন্টেজে কোথায় গিয়ে দাঁড়ালো। আর তারেক রহমান দেশে আসছেন অনেক মানে শেষের দিকে, আমি বলবো কত 20 দিন হলো মাত্র। তার আগ পর্যন্ত বিএনপিকে অনেকটা রাজনৈতিক নেতৃত্বের জায়গায় নেভিগেশন লেস মনে হয়েছে। বিএনপির অনেকে অনেক কথা বলছেন এবং তারা ঠিক জাতীয় নেতৃত্বের জায়গায় অতটা প্রভাব বিস্তার করতে পারছেন না। তারেক রহমান ফিরে আসার পরে আমরা একটা জনস্রোত দেখতে পাচ্ছি এবং বিএনপির পক্ষে বাতাস ঘুরে যাওয়া দেখতে পাচ্ছি। এবং এমনকি আমরা দ্বিতীয় বৃহত্তম দলকে দেখতে পাচ্ছি গিয়ে বলা যে আমরাও সরকারে থাকতে চাই, জাতীয় সরকারের অংশ হতে চাই। এই প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বের সাথে দেখতে হবে, কেননা আমরা কিন্তু চাই না সবাই মিলে সরকার গঠন করুক, কেননা গণতান্ত্রিক শাসনে আপনাকে বিরোধী দলের লোক থাকতে হবে এবং আমরা শক্তিশালী বিরোধী দল চাই। দুর্বল বিরোধী দল, অনুগত বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল, এগুলো আমরা দেখে অত্যন্ত বাজেভাবে আমাদের গণতন্ত্রকে দেখেছি।
কাজেই এই সমস্ত জরিপ আরও ক্রিটিক্যাল কোশ্চেনের উপরে হওয়া উচিত এবং আগামীতে আশা করি হবে। তবে ইন্ডিকেশনের জন্য আমি বলবো যে বড় দল বিএনপির এখান থেকে দারুণভাবে চিন্তিত হওয়ার এবং গভীরভাবে কাজ করার সুযোগ আছে। কেননা আপনি মনে রাখবেন যে রাজনীতিতে চিরস্থায়ী বন্দোবস্ত বলে কিছু নেই। কাজেই আমরা প্রত্যেকটি দলই কিন্তু 16 বছরে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি শেখ হাসিনার অনিয়মের কারণে। কাজেই তাদেরকে জনমনে প্রতিফলন কীরকম হয়েছে, তাদের অনেক রাজনীতি সম্পর্কে তরুণরা কি আদৌ জানে কিনা। যেই তরুণের বয়স 37, সে এবার প্রথম ভোট দিতে যাচ্ছে, গত 3টি নির্বাচনে দেয়নি। কাজেই তাদের কাছে তার রাজনীতি পৌঁছেছে কিনা, কিংবা তার রাজনীতির চেহারাটা এই তরুণের কাছে কেমন, নতুন প্রস্তাব। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা সমাজে এক ধরনের ধর্মের প্রভাব দেখতে পাচ্ছি, রাইটলি অর রংলি। কেউ কেউ ধর্মকে যেভাবে ব্যাখ্যা করছেন, এটি হয়তো ধর্ম না, এটি হয়তো এক ধরনের তাদের ব্যবসার অস্ত্র হিসাবেই ধর্মকে তারা ব্যবহার করছেন, বেহেশতের টিকিট দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, নারীদেরকে ঘরে রাখার কথা বলছেন। বাংলাদেশের 26 সালের বাংলাদেশের সাথে একদমই মানাচ্ছে না। কিন্তু মানুষের মধ্যে কি রাজনীতির ব্যাপারে হতাশা তৈরি হচ্ছে কিনা, ধর্মের ব্যাপারে ঝোঁক তৈরি হচ্ছে কিনা। এবং দেখুন, নারীদের ব্যাপারে যখন হেনস্থা করা হচ্ছিল, আমরা কিন্তু বড় দলগুলোকে কাউকেই সেখানে দাঁড়াতে দেখিনি, প্রবলভাবে দাঁড়াতে দেখিনি। যখন মব সন্ত্রাস হচ্ছিল, সরকারকে তো দেখিয়েনি, বড় দলগুলোকেও দেখিনি, যেটা আমাদেরকে মানে সাংঘাতিকভাবে ভাবিয়েছে। সেখান থেকে মনে হয়েছে যে দেশের ল অ্যান্ড অর্ডার বলে গত 16-17 মাসে নাজুক অবস্থায় চলে গেছে। এবং মানুষ কিন্তু এমনও হতে পারে যে প্রবল শক্তিশালী রাজনৈতিক দল খুঁজছে, কারণ তারা গভর্নেন্স দেখতে চায়। আপনি যদি দেখুন, এই সংস্কারের আলোচনা আমরা একটু আগে করলাম, এগুলো আপনার কাছে মনে হয় যে প্রবল শক্তিশালী দল দেখতে চায়, শাসন দেখতে চায়, সেই জায়গা থেকে কোনো মানুষের মধ্যে প্রবণতা আসতে পারে বা ভাবতে পারে যে জামাত সেই শাসক হিসেবে ভাবতেই পারে। এবং আমি এটিকে বলছি তার হতাশা থেকে, কেননা সে যখন দেখেছে যে বড় দলগুলোর শাসন তারা প্রবল শক্তিশালী শাসক তো দেখেছে শেখ হাসিনা, না সেটা দেখেছে। এখন শোনেন, জামাতের যে বয়ান, সেটি মানে একজন অর্ধশিক্ষিত মানুষকে এবং ধর্মের প্রতি ঝোঁক আছে এমন মানুষকে এবং নারীদের প্রতি কিছুটা বিদ্বেষ আছে এমন মানুষকে সাংঘাতিকভাবে প্রভাবিত করতে পারে।